হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আজকে মার্কেটে কোন কোন ইভেন্টগুলো ইম্পর্টেন্ট ছিল এবং আগামী দিনের জন্য কোন কোন ইভেন্টগুলো ইম্পর্টেন্ট। তো আজকে যদি আমাদের নিউজ অফ দ্য ডে বলা যেতে পারে সেটা হচ্ছে যে আজকে আমাদের গোল্ডের ওপর গভর্নমেন্ট একটা বেশ বড় রকমের ইম্পোর্ট ডিউটি হাইক করেছে, অর্থাৎ আগে যেটা 6%-এর কাছাকাছি ছিল সেটা এখন আপাতত 15%-এর কাছাকাছি দাঁড়িয়েছে। তো সেই জায়গা থেকে দেখতে গেলে আজকে যদি আপনি আপনার গোল্ড প্রাইসের মধ্যে হাইক দেখেন বা সিলভার প্রাইসে হাইক দেখেন, সেটা কিন্তু অনেকটা বেশি পরিমাণ আপনি দেখতে পাবেন। সুতরাং আপনি যদি গোল্ড বিজ বা গোল্ড রিলেটেড কোনো কিছু আপনি যদি আপনার হোল্ডিংয়ে থেকে থাকে, তার ভ্যালুটা হঠাৎ করে আপনি এক রাত্রের মধ্যে বেশ ভালো পরিমাণ বাড়তে দেখবেন, যদিও এর যে বেস প্রাইস সেটা কিন্তু একদমই বাড়েনি। সুতরাং গভর্নমেন্টের এই স্টেপটা অ্যাকচুয়ালি গোল্ডের মধ্যে বেশ বড় রকমের হাইপ তৈরি করলো, এবং এটা গভর্নমেন্ট করলো তার রিজনটা হচ্ছে যে যাতে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ আমাদের ঠিকঠাক থাকে এবং তার সাথে কারেন্ট অ্যাকাউন্টের যে ডেফিসিট রয়েছে সেটা যাতে গভর্নমেন্ট ম্যানেজ করতে পারে, রাইট? তো এই দিকটার দিকে যদি আমরা লক্ষ্য রাখি তাহলে যেটা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে গভর্নমেন্টের ওপর বেশ ভালো রকমের একটা প্রেশার রয়েছে, যার কথা 2-3 দিন আগেই প্রাইম মিনিস্টার বলেছিলেন, এবং সেই বিষয়টাকেই মাথায় রেখে এই জিনিসটা অ্যাকচুয়ালি করা হয়েছে, এবং এর জন্য আপনার গোল্ড প্রাইসের মধ্যে বেশ ভালো রকম বৃদ্ধি দেখেছি। এর যদি আমাকে ইমপ্লিকেশন বলা হয় বা এর জন্য কি প্রবলেম আসতে পারে ফিউচারে, সেটা হচ্ছে গোল্ডের স্মাগলিংটা অনেক পরিমাণ বেড়ে যাবে, অর্থাৎ 2 নম্বরইভাবে গোল্ড ভারতবর্ষের মধ্যে ঢুকবে। তার কারণ এই 15% ইম্পোর্ট ডিউটি এটা একটা হিউজ অ্যামাউন্ট দাঁড়িয়ে যায়, অর্থাৎ পার 100 টাকা গোল্ড যদি আপনি বাইরে থেকে আনতে পারেন তাহলে সেটা 15 টাকা মানে বেঁচে যাবে যদি আপনি ইম্পোর্ট ডিউটিটা ছাড় দিতে পারেন, রাইট? এবং সেই দিকটা থেকে লক্ষ্য রাখলে গোল্ড এমন একটা ধাতু যেটা অল্প পরিমাণে প্রচুর দাম হয়। সুতরাং কেউ যদি 1 কেজি বা 2 কেজি গোল্ড বার তারা যদি কোনোভাবে দেশের মধ্যে মানে চোরা পথে যদি আনতে পারে, তাহলে সেখানে একটা হিউজ মার্জিন তৈরি হয়ে যাচ্ছে, এবং এটার দিকে লক্ষ্য রেখে প্রচুর স্মাগলার আছে যারা গোল্ড স্মাগলিং করে। যখন এটা গভর্নমেন্ট সম্ভবত 2020 বা 2022 সাল নাগাদ গভর্নমেন্ট এটা অনেকখানি কমিয়ে দিয়েছিল, যে 6%-এর কাছাকাছি নিয়ে চলে এসেছিলো, তখন এই গোল্ড স্মাগলিংটা অ্যাকচুয়ালি কমে গিয়েছিল। কিন্তু এখানে আবার একটা প্রাইসের আর্বিট্রাজ তৈরি হয়ে যাচ্ছে এবং 15%-এর কাছাকাছি স্ট্রেটওয়ে প্রফিট করার প্রবণতা চলে আসবে। সুতরাং এই জায়গাটার ওপর কিন্তু একটা নজর থাকবে আগামী দিনে। এনিওয়ে, এটা একটা মানে খারাপ প্রভাব পড়বে, বাট এই প্রভাবটা পড়তে চলেছে আগামী দিনে। যাই হোক না কেন, আজকে যদি আমরা মার্কেটের দিকে তাকাই, মার্কেট মোটামুটি নিউট্রালে। প্রথমে সকালের দিকে একটা বেয়ারিশনেস থাকলেও পরে এটা জাম্প করে এবং সেই জায়গা থেকে একটা মোটামুটি 23,400 রেঞ্জের মধ্যেই মার্কেট আজকে এসে ক্লোজ দিল। আমরা যদি সেন্সেক্স দেখি, ব্যাংক নিফটি দেখি, মিড ক্যাপ নিফটি দেখি, স্মল ক্যাপ নিফটি দেখি, সবই অলমোস্ট ফ্ল্যাটই বলা যেতে পারে, এবং সেই কারণে ভিক্সও মোটামুটিভাবে ফ্ল্যাটই রয়েছে আজকের ডেটে, এবং ইউএসডি আইএনআর এটা ধীরে ধীরে 96-এর কাছে যাচ্ছে, এবং খুব স্লাইডলি ধীরে ধীরে এটাকে কিন্তু আমরা যেতে দেখছি। এনিওয়েজ, আমরা বিটকয়েনের মধ্যে 1%-এর কাছাকাছি ফল, এবং ইউএসের যে বন্ডের ইল্ড, সে বন্ডের ইল্ডও আজকের ডেটে মোটামুটি ফ্ল্যাট রয়েছে। আজকে যদি ব্রডার মার্কেট পার্সপেক্টিভ থেকে দেখি তাহলে 1960-এর মতো শেয়ার অ্যাডভান্স এবং 1300-র কাছাকাছি শেয়ার ডিক্লাইন। মেটাল সেক্টরের মধ্যে আজকের একটা অভূতপূর্ব র্যালি আমরা লক্ষ্য করলাম, সেটা সেল, ডিকসন বা বেদান্তা, এনএলসি ইন্ডিয়া, এই সমস্ত শেয়ারগুলো আজকের ডেটে অ্যাকচুয়ালি 5500-এর মধ্যে টপ গেনারের জায়গায় রয়েছে। আর এছাড়া পাইন ল্যাবস, টোরেন্ট পাওয়ার, ইএলএক্স ক্লার্ক এবং কোহ্যান, সান টিভি, এই সমস্ত শেয়ারগুলো আজকের ডেটে নিফটি 500-এর মধ্যে টপ লুজারে রয়েছে। যে কথাটা আমি বলছিলাম যে মেটাল সেক্টরের মধ্যে আজকে একটা অভূতপূর্ব র্যালি দেখতে পেলাম, সেটা টাটা স্টিল, হিন্ডালকো, জেএসডব্লিউ স্টিল, এই প্রত্যেকটা জায়গার মধ্যে আমরা সেই জিনিসটা দেখলাম, এবং সিমিলারলি মেটাল বাড়লে আমাদের আদানি এন্টারপ্রাইজেরও একটা ভ্যালু ইনক্রিজ করে, এবং তার সাথে সাথে আমরা এশিয়ান পেন্টসের মধ্যেও আজকে একটা বড় বৃদ্ধি দেখতে পেলাম। তো নিফটি 50-এর রেসপেক্টে যদি আমরা দেখি, এই জায়গাগুলোর মধ্যে আমরা আজকের ডেটে বেশ ভালো রকমের একটা পজিটিভ র্যালি দেখতে পেলাম।
সেম জিনিসটাই আমরা সেক্টরাল ভিউ যদি দেখার চেষ্টা করি, তাহলে সেক্টরের ক্ষেত্রে মেটালের মধ্যে 3.18%-এর বৃদ্ধি এবং অয়েল অ্যান্ড গ্যাসের মধ্যে 1.28%-এর বৃদ্ধি দেখলাম। এছাড়া কোনো সেক্টরের মধ্যে সিগনিফিকেন্ট সেরকম বড় কোনো মুভমেন্ট নেই। এখন গ্লোবাল মার্কেট পার্সপেক্টিভ থেকে আমি যদি গ্লোবাল ফিউচার্সগুলোর কথা বলি, একমাত্র এখানে হ্যাংসেই বীজকে বা হ্যাংসেংকে আমি 1.48%-এর কাছে বাড়তে দেখছি, অর্থাৎ চায়নার যে মার্কেট রয়েছে, চায়নার যে আইটি ইন্ডেক্স, সেটাকেই বাড়তে দেখছি। বাকি সমস্ত কিছু মোরলেস ফ্ল্যাট স্টেটে রয়েছে। চায়নায় এটা কেন বাড়ছে সেটা নিয়ে আমি ধীরে ধীরে বলছি, এবং এইখানে একটা বড় একটা ইভেন্ট হতে চলেছে আগামী দিনের জন্য, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। আমি নিউজ সেকশনে গিয়ে সেই বিষয়টাকে কভার করব। এনিওয়ে, তো আজকের ডেটে যদি আমরা ব্রেন্ট ক্রুড অয়েল WTI এর কথা দেখি, অর্থাৎ ক্রুড অয়েল প্রাইস, সেটা কিন্তু 100-র উপরেই রয়েছে, এবং যে কারণে আমাদের RBI থেকে শুরু করে গভর্নমেন্ট প্রত্যেকেই যথেষ্ট ফিয়ারফুল। একদিক থেকে সোনার ওপর ট্যাক্স বাড়ানো হয়েছে, আগামী দিনে কিন্তু ক্রুড অয়েলের ওপর কিছু একটা আসতে চলেছে। যদি এখানে প্রাইস কোনোভাবেই ডাউন না হয়, তাহলে কিন্তু এখানে অনেকগুলো প্রবলেমস আগামী দিনে আসতে চলেছে ক্রুড অয়েলকে কেন্দ্র করে। অলরেডি ভারতবর্ষের মধ্যে বিভিন্ন জায়গায় অয়েলের দেওয়ার উপর, অর্থাৎ কে কতটা অয়েল রিজার্ভ করে রাখবে বা কে কতটা অয়েল পারচেস করছে, তার ওপর কিন্তু অলরেডি বিভিন্ন জায়গায় লোকালাইজড ওয়েতে একটা করে রেস্ট্রিকশন আনার চেষ্টা চলছে। এনিওয়ে, ন্যাচারাল গ্যাস প্রাইসকেও আমরা 1.41%-এর কাছাকাছি বাড়তে দেখলাম। গোল্ড এবং সিলভার, এখানে ইন্টারন্যাশনাল প্রাইস যদি আমরা দেখি ফ্ল্যাট, কিন্তু আমাদের দেশের প্রাইস আজকের ডেটে রীতিমতো বেড়েছে। উল্টো দিক থেকে দেখতে গেলে কপার, জিঙ্ক, অ্যালুমিনিয়াম, অর্থাৎ আমার মেটাল সেগমেন্টের মধ্যে ইন্টারন্যাশনালি মেটাল প্রাইস কিন্তু বাড়ছে, যে কারণে আজকের ডেটে আমাদের মেটাল সেক্টরের মধ্যে আমরা একটা বেশ বড় রকমের র্যালি দেখতে পেলাম, যেটা টাটা স্টিল থেকে শুরু করে হিন্ডালকোর মধ্যে সমস্ত জায়গাতেই রয়েছে। অর্থাৎ আমরা যদি বেস মেটালকে কখনো বাড়তে দেখি, অর্থাৎ গ্লোবাল কমোডিটি পার্সপেক্টিভে, তাহলে আমাদের এখানে সেই কমোডিটি পার্সপেক্টিভে যে সমস্ত শেয়ারগুলো আছে সেগুলোর মধ্যেও র্যালি দেখতে পাবো, রাইট? এনিওয়ে, আমরা যদি এখানে এখন নিফটির যদি আমরা ওপেন ইন্টারেস্টের দিকে তাকাই, তাহলে যেটা দেখতে পাচ্ছি 23,500-তে সিমিলার কাইন্ড অফ কল আর পুট দুটোই প্রায় সমান সমান রয়েছে। আর এই দিক থেকে দেখতে গেলে 24,000 এবং এইদিকে 23,000-এ বড় বড় দুটো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বোথ ক্রিয়েট হয়ে বসে আছে। তো এই মুহূর্তে যদি আমাদের মার্কেটটাকে ট্রেড করতে হয়, একটু পজিশনাল বেট নিতে হয়, তাহলে আমাকে দেখতে হবে 23,500-তে কি ওআইয়ের বিল্ড আপ হচ্ছে। যতক্ষণ অবধি এই দুটো দিক সমান রয়েছে, ততক্ষণ অবধি এখানে নিউট্রাল পরিবেশ তৈরি হয়েছে। যদি মার্কেট একটু ডাউন সাইডে আসে এবং 23,500-তে যদি আমি বড় বিল্ড আপ দেখতে পাই, তখন আমি এখানে একটা ক্রেডিট স্প্রেড ইউজ করে এখান থেকে আরামসে পয়সা বানানো যেতে পারে। বা যদি একইভাবে এটা কোনোভাবে টপকায়, অর্থাৎ 23,500-র উপরে মার্কেট ক্লোজিং দেয় এবং 23,500-তে ওপেন ইন্টারেস্টের বিল্ড আপ দেখি, তখন আমি এই দিকে সিমিলারভাবে একটা ক্রেডিট স্প্রেড বানিয়ে আমি এখান থেকে কিন্তু পয়সা ইজিলি বানানো যেতে পারে, রাইট? আর এছাড়া যদি আপনি রেঞ্জ প্লে করতে চান, তাহলে 23,000 টু 24,000 বড় একটা রেঞ্জ রয়েছে, এবং এই রেঞ্জের মধ্যে মার্কেটের ট্রেড হওয়া উচিত। এনিওয়ে, বাট যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট আজকের ডেটের জন্য, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিংয়ের মধ্যে একটা বড় মিটিং হতে চলেছে, এবং ডোনাল্ড ট্রাম্প অলরেডি পৌঁছে গিয়েছেন। তার সাথে আজকে যদি বলা হয়, তাহলে আজকে তার সাথে ইলন মাস্ক এবং তার সাথে টিম কুক, এই তিনজন মিলে, অর্থাৎ তিনজন বড় হেভিওয়েট, তারা চায়নাতে গিয়ে পৌঁছেছে। এখানে যেটা ইম্পর্টেন্ট, চায়নার সাথে তাদের ট্রেড রিলেটেড বিভিন্ন রকম নেগোসিয়েশনস হতে চলেছে, এবং এই যে নেগোসিয়েশনস হতে চলেছে, এটা আগামী দিনে পুরো পৃথিবীর যে শেপ রয়েছে, অর্থাৎ জিওপলিটিক্যাল যে শেপ রয়েছে, সেটা কিন্তু সম্পূর্ণভাবে চেঞ্জ হতে পারে। এবং তার সাথে আরেকটা জিনিসও ইম্পর্টেন্ট, এখানে এনভিডিয়ার যিনি সিইও রয়েছেন, তিনিও কিন্তু ওখানে গিয়েছেন। সুতরাং পৃথিবীর তিনজন বড় টেক জায়েন্ট এবং তার সাথে ডোনাল্ড ট্রাম্প, তারা যখন চায়নায় শি জিনপিংকে মিট করতে যাচ্ছেন, তখন অবশ্যই এই পুরো বিষয়টাতে কেবলমাত্র ইরানকে নিয়ে এবং জিওপলিটিক্স নিয়ে যে কথা হবে সেটা নয়। এটা চায়না আগামী দিনে তাইওয়ানের ওপর যে তাইওয়ানের মধ্যে যে চায়না অ্যাটাক করতে চলেছে,
সেই বিষয়টা নিয়ে অনেক বেশি পরিমাণ কথা হতে পারে। তার কারণ হচ্ছে তাইওয়ান পৃথিবীতে মানে সেমিকন্ডাক্টর রিলেটেড জিনিসগুলো সাপ্লাই দেয়, এবং সেক্ষেত্রে দেখতে গেলে এই তিনজন টেক জায়ান্ট একসাথে তাইওয়ানে গিয়ে প্রেজেন্ট হওয়া মানে আগামী দিনে তাইওয়ানকে কেন্দ্র করে যে কিছু একটা হতে চলেছে সেই বিষয়টার কিন্তু আমরা সম্পূর্ণভাবে এই জায়গাতে পূর্বাভাস পেয়ে যাই। তো আগামী দিনে তাইওয়ানের ওপর যদি চায়না অ্যাটাক করে তাহলে আমি খুব একটা আশ্চর্য হব না, সেটা এই মিটিংটার আউটকাম হিসাবেই আমি হয়তো ধরে নেব। আর যদি চায়নাকে প্রতিহত তারা করতে পারে, অর্থাৎ চায়নাকে যদি কোনো একটা ভালো ট্রেড ডিল দিয়ে বা কোনো কিছু করে এই সমস্ত টেক জায়ান্টরা মিলে এবং ডোনাল্ড ট্রাম্প মিলে বিষয়টাকে বোঝাতে পারে এবং তার সাথে কি নেগোসিয়েশনস করছে তার ওপরে কিন্তু এই পুরো জিনিসটা নির্ভর করছে। অর্থাৎ আজকে থেকে শুরু করে 16 তারিখ অবধি এই ডিলটা সম্পূর্ণভাবে হবে, অর্থাৎ এই 3 দিনের মধ্যে হেভি ওয়েট একটা আলোচনা এখানে হতে চলেছে এবং তারই আউটকাম আমরা কিন্তু আগামী দিনের মার্কেটে সম্পূর্ণভাবে দেখতে পাবো। যাই হোক, এটা একটা ইম্পর্টেন্ট জায়গা এবং এর সাথে ইউএস এবং চায়নার মধ্যে যে ট্রেড ডিল হতে চলেছে সেই ডিলটাও খুব ইম্পর্টেন্ট, যে কারণে আজকে আমরা গ্লোবাল মার্কেটকে পুরোপুরিভাবে থমথমে দেখলাম আর উল্টো দিক থেকে দেখতে গেলে হ্যাংশাই বিসকে অনেকটা পরিমাণ বাড়তে দেখলাম। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে ইম্প্যাক্টটা পড়তে চলেছে বা এই মিটিংটার যে ইম্প্যাক্ট বা আউটকাম তার অ্যাকচুয়ালি এটা একটা রেজাল্ট। এনিওয়ে, নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আরবিআই একটা খুব স্ট্রিক্ট কথা বলেছে এবং সেই স্ট্রিক্ট কথাটা হচ্ছে যে ওয়েস্ট এশিয়ার যে সাপ্লাই চেনের যে সাপ্লাই শক যেটা চলছে, যার ফলে অয়েল প্রাইস কন্টিনিউয়াসলি বাড়ছে, আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট হচ্ছে এবং তার সাথে আরবিআইয়ের যে মানে আরবিআইয়ের কাছে যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ রয়েছে সেটার ওপরেও একটা ভাঁটা পড়ছে। তো এই সমস্ত কিছু নিয়ে আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রার একটাই বক্তব্য যে আমরা কিন্তু এরপরে সেরকম হলে এই অয়েল প্রাইসের যে রাইজটা বা হাইকটা এটা কিন্তু কনজিউমারদের ওপরে চাপাতে পারি এবং এই টাইপ অফ পলিসি তারা আনতে চলেছে। এইটা যদি আসে তাহলে আমাদের আগামী দিনে অয়েল প্রাইস কিন্তু বীভৎসভাবে বাড়তে চলেছে এবং অয়েল প্রাইসের এই যে শুট আপটা যদি হয় তাহলে সেটা কিন্তু টোটালি আমাদের দেশের ইনফ্লেশনকে আঘাত করবে এবং তার সাথে আগামী দিনে আমাদের ইকোনমির জন্য এটা একটা বেশ বড় রকমের ইম্প্যাক্ট আনতে চলেছে। এবং এই বিষয়টাই রিয়েলাইজ করে গভর্নমেন্ট একটা জিনিস করেছেন এবং সেটা হচ্ছে 37,500 কোটি টাকার কোল গ্যাসিফিকেশনের একটা ফান্ড তারা স্যাংশন করেছে। এখানে যেটা ইম্পর্টেন্ট, আমাদের যে কেমিক্যালস এবং ফার্টিলাইজার যেগুলো আমরা ইউজ করি সেই কেমিক্যালস এবং ফার্টিলাইজার তারা কয়লার গ্যাসিফিকেশন করে অর্থাৎ কোল গ্যাসিফিকেশন করে সেখান থেকে ইউজ করে একটা সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার ইন্ডিয়া একটা চেষ্টা করছে। আদারওয়াইজ আমি এর আগেও কভার করেছি যে ফার্টিলাইজারের ওপর ইন্ডিয়ান গভর্নমেন্টের একটা হিউজ সাবসিডি বেরিয়ে যাচ্ছে এবং প্রচুর পরিমাণে বাইরে থেকে এই গ্যাস, সার, রাসায়নিক সার ইত্যাদি জিনিসপত্রগুলো আনতে গিয়ে বেরিয়ে যাচ্ছে। তো এই সমস্ত দিকগুলোর দিকে যদি আমরা নজর রাখি তাহলে ফার্টিলাইজার সেক্টরটার দিকে আমাদের নজর রাখা উচিত এবং কোল রিলেটেড যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে সেগুলোর দিকে নজর রাখা উচিত। তার মানে এই নয় যে আপনি ব্লাইন্ড বাই করবেন, অবশ্যই আপনার টেকনিক্যাল সেট আপে পেলে, যেহেতু এইগুলোর মধ্যে একটা ফান্ডামেন্টাল নিউজ রয়েছে তাই টেকনো ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে আপনার এখানে ধীরে ধীরে গেম প্লে করা উচিত। আমার ধারণা এই জায়গা থেকে একটা আগামী দিনে প্রফিটেবিলিটি বিল্ড হওয়ার চান্সেস রয়েছে। কিন্তু আপনি কোন প্রাইসে এন্ট্রি নিচ্ছেন, কোন প্রাইসে এক্সিট করবেন সেটা অবশ্যই আপনার নিজস্ব যে মেথড রয়েছে সেই মেথড দেখতে পারেন, বা আমারও যে সমস্ত সুইং ট্রেডিংয়ের মেথডগুলো এখানে রয়েছে ইউটিউবের মধ্যে সেগুলো প্রত্যেকটা আপনি পড়াশোনা করে আপনি এই জিনিসগুলোর ওপর কাজ করতে পারেন। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।